হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমরা যারা সবেমাত্র ক্লাস 8-এ উঠেছো, ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠেছো, নতুন একটা ক্লাস শুরু করতে চলেছো, তাদের জন্য পরিবেশ বিজ্ঞান অর্থাৎ আমাদের সায়েন্স সাবজেক্টের মধ্যে প্রথম যেটা চ্যাপ্টার রয়েছে বল ও চাপ, সেটা আমরা স্টার্ট করতে চলেছি। আজকের ক্লাসে এই বল ও চাপ এই চ্যাপ্টার থেকে আমাদের টেক্সট বুকের মধ্যে যা যা বিষয় রয়েছে সেগুলো আমরা খুব সহজ করে বুঝে নেব। অনেকেই তোমরা টেক্সট বুকের মধ্যে বিষয়গুলো একটু কঠিন মনে করো, অনেকে বুঝতে পারো না ঠিক মতো, বা কিরকম ভাবে প্রশ্ন আসে সেটাও তোমাদের অনেকে জানা থাকে না। ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠেছো, সেখানে তোমরা বুঝতে পারছো আর একটা উঁচু ধাপে তোমরা কিন্তু পা দিলে, তাই না? তাহলে এখানে তোমাদের আরো একটু ভালো করে পড়াশোনা করতে হবে। এবং তোমরা বিভিন্ন আরো অন্যান্য ক্লাসেও তোমরা বারবার রিকোয়েস্ট করেছিলে অনেকেই যে টেক্সট বুকের বিষয়গুলো যেন ভালো করে মানে বুঝিয়ে দেওয়া হয় বা ক্লাস দেওয়া হয়। তাহলে চলো আমরা ক্লাস 8-এ তোমরা যখন উঠেছো তখন আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করি এবং পুরো বিষয়গুলো পরপর বুঝে নেব। টেক্সট বুকের মধ্যে যা যা আছে সব একদম সহজ করে বুঝে নেব, যাতে করে সবাই বুঝতে পারো। প্রথমে আমরা জানি যে বল ও গতি সংক্রান্ত, বল ও গতি আমরা পড়েছি এর আগে, ক্লাস 7-এও পড়েছি সময় ও গতি চ্যাপ্টারে। সেখানে বল ও গতি সংক্রান্ত স্যার আইজ্যাক নিউটন, কেমন স্যার আইজ্যাক নিউটন কি করেছিলেন বলতো? তিনটে গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন। কেমন স্যার আইজ্যাক নিউটন তিনটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন, তাদের আমরা কি বলি? গতিসূত্র, তাই না? গতিসূত্র বলি। সেগুলোর মধ্যে আমাদের তিনটে সূত্র ছিল। আমাদের প্রথম সূত্র কি ছিল বলো তো? আমরা পড়ে এসেছি, ক্লাস 7-এও পড়ে এসেছি। প্রথম সূত্র সেটা হচ্ছে যে কোনো বস্তুর ওপর যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি, তাহলে সেই স্থির বস্তু যদি হয় তাহলে সেই স্থির বস্তুটা চিরকাল স্থির অবস্থায় থাকবে। আর যদি কোনো বস্তু যেটা গতিশীল অবস্থায় আছে, মানে চলছে এরকম একটা বস্তু, তার উপর যদি আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, তাহলে সেই গতিশীল বস্তুটা চিরকাল ওই একই বেগে মানে সমবেগে এবং সোজা পথে মানে সরলরেখা বরাবর চলতে থাকবে। ওকে, মানে ধরো এই ব্ল্যাকবোর্ডটা আমি এখানে রেখে দিয়েছি, যদি আমি না সরাই, বাইরে থেকে বল প্রয়োগ করে যদি না সরাই, তাহলে চিরকাল, আজ তারপর কাল তারপর 1 মাস পর, 1 বছর 2 বছর, মানে পর সারা জীবন কিন্তু এখানেই থেকে যাবে। যেমন পুরো একদম বছরের পর বছর কিন্তু এই বোর্ডটা এখানেই থেকে যাবে, যেহেতু বাইরে থেকে বল প্রয়োগ করছি না এবং এটা স্থির বস্তু, তাই জন্য চিরকাল স্থির থাকবে। তুমি তো স্কুলে গেছো, স্কুলে খেলার মাঠে একটা সাইডে হয়তো একটা ইট পড়ে আছে। যদি কেউ ভাবো, যদি কেউ ওই ইঁটটাকে ওই জায়গা থেকে না সরায়, কেউ যদি হাত দিয়ে না সরায়, কেমন, তাহলে সেই ইঁটটা সেই জায়গাতেই সারা জীবন থেকে যাবে। যেহেতু ওটা স্থির রয়েছে, বাইরে থেকে বল প্রয়োগ করা হচ্ছে না, তার মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। ওকে, হয়তো আমি মার্কারের ঢাকনাটা এখানে রাখলাম সাইডে, কোথাও আমি এক জায়গায় রেখে দিলাম, সেখানে রেখে দিয়ে হয়তো দেখছি যে কেউ তো সরায়নি, অথচ বাইরে পড়ে গেছে, হয়তো হাওয়াতে পড়ে গেছে, তাহলে হাওয়াটাও কিন্তু বল প্রয়োগ করেছে বলে সরে গেছে। কিন্তু কোন রূপ যদি বল প্রয়োগ করা না হয়, কোনো স্থির বস্তু তার উপর কোন রূপ বল যদি প্রয়োগ আমরা না করি, তাহলে সেই স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আর কোন একটা বস্তু যেটা চলছে, গতিশীল অবস্থায় চলছে, ধর একটা বস্তু 10 কিলোমিটার/ঘন্টা বেগে চলছে, তাহলে সেই বস্তুটা চিরকাল ওই বেগেই চলতে থাকবে যদি না বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়। তাহলে সেটা আমরা পড়েছিলাম আমাদের প্রথম গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্রতে পড়েছিলাম। আর কি পড়েছিলাম? নিউটনের দ্বিতীয় গতিসূত্র আমরা পড়েছিলাম। নিউটনের দ্বিতীয় যেটা গতিসূত্র, আমাদের দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে 1 নম্বর পাতার মাঝখানে রয়েছে। দেখো, দ্বিতীয় সূত্র থেকে আমরা শিখেছি কোন বস্তুর উপর প্রয়োগ করা বল যত জোরালো হবে, প্রতি সেকেন্ডে ওই বস্তুর বেগের পরিবর্তন মানে ত্বরণ তত বেশি হবে। তার মানে কোন বস্তুর উপর আমরা বল যখন প্রয়োগ করবে তখন বস্তুর বেগটা বাড়বে, বেগের পরিবর্তন হবে বা বেগ বাড়বে। ওকে, যদি আমি একটা বস্তু, ধরো একটা একদম সমান স্পিডে আমি বাইক চালাচ্ছি, তাহলে বেগটা বাড়ছে না কমছে না, হয়তো আমি 40 কিলোমিটার বেগে বাইকটা চালাচ্ছি, প্রতি ঘন্টায় 40 কিলোমিটার/ঘন্টা। ওকে, তাহলে 40 কিলোমিটার/ঘন্টা মানে ঘন্টায় 40 কিলোমিটার করে আমি যাচ্ছি পথ, তাহলে সেটা হচ্ছে সমবেগ। এবার যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ, এক্সেলেটর দিয়ে আমি বল প্রয়োগ করলাম এক্সট্রা, তাহলে বেগটা বাড়বে, হু করে তখন এগোতে লাগবে। তাহলে বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ করি, মানে আমরা যদি বলের পরিমাণটাকে বাড়াই, তাহলে বস্তুটার বেগ কি হবে? এখানে বাইকের বেগটা বাড়বে। বেগ বাড়া মানে কি তোমরা পড়ে এসেছো? ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে কি বলে? বেগ বৃদ্ধির হারকে আমরা পড়ে এসেছি, সেটা হচ্ছে ত্বরণ বলে, তাই না? ত্বরণ বা অ্যাক্সিলারেশন বলে, তাই জন্য বাইকের ওটা কি বলে? অ্যাক্সিলেটর বলে। ওকে, তাহলে কোন বস্তুর বেগ পরিবর্তনের হার বা ত্বরণ
ওই বস্তুর বলের সঙ্গে সমানুপাতিক। বল যত বেশি হবে বলের সঙ্গে সমানুপাতিক, বল যত বেশি বল প্রয়োগ করবা তত বেশি কি হবে, ত্বরণ সৃষ্টি হবে। তাহলে বল এবং ত্বরণ পরস্পর সমানুপাতিক। কোন বস্তুর উপর এখন যা বল প্রয়োগ করছো, যদি বলটা দ্বিগুণ করে দাও, ত্বরণ যা ছিল আগে ত্বরণটাও দ্বিগুণ হয়ে যাবে। বল যদি কোনো বস্তুর উপর 4 গুণ বাড়িয়ে দাও, ত্বরণটা যা ছিল ত্বরণটাও 4 গুণ বেড়ে যাবে। তাহলে কোন বস্তুর বেগ বৃদ্ধির হার অথবা ত্বরণ বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। ওকে, এবং বল যেদিকে কাজ করে ত্বরণও সেদিকে হবে। ধরো এই এই একটা মার্কার, আমি যদি এই দিকে বল প্রয়োগ করি তাহলে ত্বরণ সেই অভিমুখে হবে, বস্তুর বেগের পরিবর্তন সেই দিকে হচ্ছে, মানে ত্বরণটাও সেদিকে হচ্ছে। আমি যদি মার্কারটা এই দিকে বাম দিক থেকে ডান দিকে বল প্রয়োগ করতে আমার ত্বরণটাও এদিকে হবে। তাহলে যেদিকে আমি বল প্রয়োগ করব বস্তুর বেগের পরিবর্তন মানে ত্বরণও কিন্তু সেই অভিমুখে হবে, ত্বরণও কিন্তু সেই দিকে হবে। এবং বল যত বাড়বে ত্বরণ তত বাড়বে, বল কমলে ত্বরণ কমবে, বল দ্বিগুণ হলে ত্বরণও দ্বিগুণ হবে, বল 4 গুণ হলে ত্বরণও 4 গুণ হবে। ওকে, এটা আমরা দ্বিতীয় গতিসূত্র পড়েছি। তৃতীয় গতিসূত্র আমরা পড়েছিলাম যে কি পড়েছিলাম, তৃতীয় গতিসূত্রে পড়েছিলাম যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। এই ইংরেজি জিনিসটা আমরা বারবার বলে আসি যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যদি ধরো সেই নৌকার এক্সাম্পল গুলো পড়েছিলে, যে নৌকা থেকে কোনো ব্যক্তি যখন তীরে পা দিয়ে লাফ দেবে, ধরো এখানে জল রয়েছে, এখানে জল রয়েছে, এটা হয়তো ডাঙা রয়েছে, এবং নৌকা থেকে যখন একজন ব্যক্তি এখান থেকে তীরে নামবে তখন পা দিয়ে নৌকাটাকে পিছন দিকে ঠেলে দেয়, নৌকাও কিন্তু ওই ব্যক্তিকে সামনের দিকে ঠেলে দেয়, নিয়ে পাড়ে এসে পৌঁছায় বা তীরে এসে পৌঁছায়। তাহলে ওই ব্যক্তি নৌকার ওপর পা দিয়ে একটা বল প্রয়োগ করে, সেটাকে আমরা বলেছিলাম ক্রিয়া। আর নৌকা ওই ব্যক্তিটার উপর একটা সমান এবং উল্টো দিকে বল প্রয়োগ করে, সেটাকে আমরা বলেছিলাম প্রতিক্রিয়া। ওকে, তাহলে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। এখানে বলছে যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন একই সঙ্গে দ্বিতীয় বস্তুটাও প্রথম বস্তুটার উপর সমানে বল প্রয়োগ করে, মানে ওই ব্যক্তিটা নৌকার উপর যে বল প্রয়োগ করছে সেটাকে বলছি ক্রিয়া। তাহলে ব্যক্তিটা হচ্ছে 1 নম্বর বস্তু, 1 নম্বর বস্তু মানে 1 নম্বর ধরলাম, নৌকাটা হচ্ছে 2 নম্বর। তাহলে এক দুইয়ের ওপর কি প্রয়োগ করছে, একটা বল প্রয়োগ করছে, সেটাকে আমরা বলবো ক্রিয়া। আর নৌকা ওই ব্যক্তির উপর একটা প্রয়োগ করছে বল, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া দুটো আলাদা আলাদা বস্তুর উপর কিন্তু কাজ করে, কখনোই একই বস্তুর উপর কিন্তু কাজ করে না। যদি ক্রিয়া আর প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করতো, দেখো ক্রিয়াটা 2 নম্বর বস্তুর উপর কাজ করছে আর প্রতিক্রিয়াটা 1 নম্বর বস্তুর উপর কাজ করছে। ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে না। তুমি চেয়ারের উপরে পা তুলে বসেছো, নিয়ে তুমি চেয়ারটাকে তোলার চেষ্টা করবে, পারবে? পা তুলে চেয়ারের উপর বসে কখনো চেয়ার তুলতে পারবে না। কিন্তু অন্য একজন ব্যক্তি যদি বসে থাকে আর তুমি বাইরে থেকে ওই ব্যক্তিকে তুমি চেয়ার সময় তুলতে পারবে বা ঠেলতেও পারবে। যেহেতু তুমি বাইরে রয়েছো, তুমি ওই চেয়ারের উপর বাইরে থেকে ক্রিয়া দিচ্ছ আর ওই দিক থেকেও প্রতিক্রিয়াটা হয়। কিন্তু এইখানে চেয়ারের উপর যখন তুমি নিজে বসে থাকো পুরোটাই, তখন একটাই বস্তু তাহলে ওখানে ক্রিয়া ওখানে প্রতিক্রিয়া কখনো কিন্তু সম্ভব নয়। ক্রিয়া একটা বস্তুর উপর হবে তো প্রতিক্রিয়া অন্য বস্তুর উপর হবে। ওকে, যেমন এখানে 1 2 এর উপর ক্রিয়া দিচ্ছে, তাহলে 2 এর উপর ক্রিয়া হচ্ছে আর 1 এর উপর প্রতিক্রিয়া হচ্ছে। ওকে, তাহলে আমরা দেখেছিলাম তৃতীয় গতিসূত্রে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে কোনো বস্তু যদি অন্য একটা বস্তুর উপর বল প্রয়োগ করে, সেটা যদি ক্রিয়া হয়, তাহলে ওই দ্বিতীয় বস্তুটাও প্রথম বস্তুটার উপর, মানে কোন একটা বস্তু প্রথম একটা বস্তু, সেই বস্তু যদি দ্বিতীয় কোনো বস্তুর উপর একটা বল প্রয়োগ করে, সেটা হয়তো 5 নিউটন আমি ধরলাম, 5 নিউটন বল প্রয়োগ করে, তাহলে দ্বিতীয় বস্তুটা কিন্তু ওই প্রথম বস্তুটার উপর একটা সমান এবং বিপরীতমুখী, প্রথম থেকে দ্বিতীয় হচ্ছিল, দ্বিতীয় থেকে প্রথম উল্টো মুখে হলো, মানে বিপরীতমুখী বল প্রয়োগ করবে, এবং সেটাও কিন্তু 5 নিউটন, সমান এবং বিপরীত। কেমন? তাহলে ফার্স্ট থেকে এই দিকে হচ্ছে আমার ফার্স্ট থেকে এই দিকে আমার হচ্ছে সেকেন্ডের দিকে হচ্ছে ক্রিয়া, যেটা 5 নিউটন, এবং সেকেন্ড থেকে ফার্স্টের দিকে হচ্ছে আমার এটাও প্রতিক্রিয়া। লোপরটা অ্যাকশন আর এটা হচ্ছে রিঅ্যাকশন। তো প্রত্যেক ক্রিয়া একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। এবার এখান থেকে আমাদের অনেক সময় আগেও পড়েছো, কিন্তু এখন একটা সংজ্ঞা জিজ্ঞাসা করে হয়তো যে বল কি, বলের সংজ্ঞা দাও। বল মানে আমরা দেখলাম যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি, যদি স্থির বস্তু হয়, এটা একটা স্থির বস্তু, বল প্রয়োগ করে আমি এটাকে গতিশীল করে দিলাম। তাহলে স্থির বস্তুকে গতিশীল করা যায় কি করে? বল প্রয়োগ করে। একটা গতিশীল বস্তু, একটা ফুটবল কেউ কিক মেরেছে, আমি পা দিয়ে তাকে থামিয়ে দিলাম, তাহলে গতিশীল বস্তু সেটা স্থির হয়ে গেল। তাহলে
স্থির বস্তুকেও যেমন বল প্রয়োগ করে গতিশীল করা যায়, গতিশীল বস্তুকেও কেউ কিন্তু বল প্রয়োগ করে স্থির করা যায়। আর কি, কেউ ক্রিকেট বল করছে, আমি সেটাকে হয়তো এদিকে বল করছে, আমি হয়তো এদিকে আমি মারলাম, অন্য ডাইরেকশনে মারলাম, তাহলে আমি অভিমুখ পাল্টে দিলাম বল প্রয়োগ করে, প্লাস বেগের মানটাও আমি পাল্টে দিলাম, হয়তো আরো জোরে মারলাম, একদম হয়তো বাউন্ডারির বাইরে 6 হয়ে গেল, এবং সেটা আমি আরো বেগে এবং অন্য অভিমুখে দিলাম, তাহলে বেগের মানও পাল্টে যাচ্ছে, অভিমুখও পাল্টে যাচ্ছে। তাহলে এগুলো সব বলের সাহায্যে হয়। এবং এটা দিয়ে আমরা সংজ্ঞা লিখবো কি, তাহলে বল প্রয়োগে কি হলো আমি দেখলাম, স্থির, স্থির থেকে কি হয়, স্থির থেকে গতিশীল হতে পারে বল দিয়ে, তাই না? আর কি হতে পারে, গতিশীল থেকে স্থির হতে পারে। আর কি হতে পারে, বেগের মান বা অভিমুখ বা দুটোই, মান এবং অভিমুখ দুটো একই সঙ্গে, কেমন, মান পাল্টাতে পারে বা অভিমুখ পাল্টাতে পারে, বা মান আর অভিমুখ দুটোই পাল্টাতে পারে, দুটোই কি হতে পারে, পরিবর্তন ঘটে। পরিবর্তন আমি লিখলাম, হয় বাড়তেও পারে কমতেও পারে। যদি আমি ড্রাইভ করি তাহলে আমার এখানে ড্রাইভ করলাম মানে কি, হালকা করে আমি জাস্ট বেগটাকে কমিয়ে দিলাম, তাহলে ড্রাইভও করতে পারি। তাহলে কোনো বস্তুর ওপর বাইরে থেকে যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয়, অথবা গতিশীল বস্তু স্থির হয়, অথবা গতিশীল বস্তুর অবশ্যই বেগ কার থাকে, গতিশীল বস্তু থাকে, গতিশীল বস্তুর বেগের মান বা অভিমুখ বা দুই পরিবর্তন করা যায়, তাকে বলা হয় বল। কি লিখবে সংজ্ঞাতে, আমি সব একদম বুঝিয়ে দিলাম যে কোন বস্তুর উপর বাইরে থেকে যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয়, বা গতিশীল বস্তু স্থির অবস্থায় আসে, বা গতিশীল বস্তুর বেগের মান বা অভিমুখ বা উভয়ই পরিবর্তন করা যায়, বা পরিবর্তনের চেষ্টা করা হয়, বা পরিবর্তনের চেষ্টা করা হয়। আমি দেওয়াল, বোর্ড আছে, বোর্ডটা না থেকে দেওয়াল হয়, ঠেলছি হয়তো, অথচ সরছে না, তাহলে কি বল প্রয়োগ করছি না? অবশ্যই বল প্রয়োগ করছি, কিন্তু সরছে না, কিন্তু চেষ্টা করছি আমি। তাহলে স্থির বস্তুকে গতিশীল, গতিশীলকে স্থির, গতিশীল বস্তুর বেগের মান বা অভিমুখ পরিবর্তন করা যায়, বা অনেক সময় পরিবর্তন করার চেষ্টা করা যায়, সেটাকে আমরা কি বলবো, বল বলবো। এবং আমাদের প্রশ্ন আছে, বলের সংজ্ঞা যেমন আছে সেরকম বলের একক লেখো, বলের একক লেখো, একক আমাদের কিন্তু আসে। একক কি হবে, দুটো একক আমাদের লিখতে হবে, এক হচ্ছে সিজিএস একক, সেটাকে আমরা কি বলি, সিজিএস একক হচ্ছে ডাইন, বলের সিজিএস একক হচ্ছে ডাইন। এসআই একক কি, এসআই একক হচ্ছে নিউটন, বলের এসআই একক হচ্ছে নিউটন। ওকে, ডাইন বানান হচ্ছে DYNE, কিন্তু যখন আমরা একক হিসেবে লিখবো তখন শুধু DYN লিখবো, ইটা লিখবো না। ওকে, নিউটন যখন লিখবো তখন শুধু এন লিখবো। ওকে, এরভাবে লিখতে হয়। এবং সম্পর্ক মনে রাখবে যে 1 নিউটন, প্রশ্ন আছে 1 নিউটন সমান কত ডাইন, একের পরে 5টা শূন্য, একের পরে 2 3 4 5টা, এত ডাইন। এটাকে লেখা যায় কিভাবে, 1 নিউটন সমান 10⁵ ডাইন। ওকে, তাহলে 1 নিউটন সমান 10⁵ ডাইন, এটা হচ্ছে সম্পর্ক। বলবে যে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক লেখো, বা 1 নিউটন সময় চিহ্ন দিয়ে শূন্যস্থান দিল, নিয়ে ডাইন লিখলো, তাহলে 10⁵ বসাতে হবে। বা যদি বলে বলের সিজিএস ও এসআই একক লেখো, তাহলে ডাইন এবং নিউটন, বলের সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক লেখো, তোমরা লিখবে বলের সিজিএস একক হলো ডাইন, এসআই একক হলো নিউটন, এবং এদের মধ্যে সম্পর্ক হলো 1 নিউটন সমান 10⁵ ডাইন। ওকে, এখন আমি তোমাদের বোঝানোর জন্য সমস্ত ক্লাস প্রোভাইড করছি, যদি তোমাদের প্রয়োজন হয় এই একটা চ্যাপ্টার যখনই কমপ্লিট হয়ে যাবে তোমাদের ওই চ্যাপ্টারের নোটস মানে কোশ্চেন আনসার গুলো তোমাদের প্রোভাইড করব, তাহলে তোমরা কিন্তু সেখান থেকে বুঝতে পারবে যে কোন কোন কোশ্চেন আনসার গুলো করতে হবে। ওকে, এছাড়া আমাদের পেড গ্রুপ রয়েছে, পেড গ্রুপে, আচ্ছা এটা তোমরা চাইলে নোট ডাউন করতে পারো। ওকে, তোমাদের যেটা বলছিলাম, আমাদের পেড গ্রুপ রয়েছে, পেড গ্রুপে তোমাদের ক্লাস 8 এর একদমই ন্যূনতম চার্জ রেখেছে, মাসে মাসে 140 মতো, 100, হ্যাঁ এরকমই হবে, 140 হয়তো, 140 টাকা দিয়ে তোমরা 3টে বিষয়, ম্যাম হচ্ছে ইতিহাস ভূগোল এবং আমার হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান, এই 3টে বিষয় পুরো নোটস তোমরা পাবে, হাতে লেখা নোটস, কিছু টাইপ করা থাকবে, বিভিন্ন যে রেফারেন্স বই, ভালো ভালো রেফারেন্স বই হতে পারে, বা বিভিন্ন জায়গা থেকে আমরা নিজেরা অনেক নোট তৈরি করি এবং সেগুলো আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে পাঠাই। ওকে, এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশন, আনসার সমস্ত কিছু কিন্তু আমরা সেই গ্রুপের মধ্যে পাঠাই। তাহলে তোমাদের ওই 3টে বিষয়, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস ভূগোল, এগুলো নিয়ে ভাবতে হবে না, সমস্ত কোশ্চেন আনসার তোমরা পাবে, সাজেশন, আনসার, এবং সেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায়, স্কুলের পরীক্ষা কমন পাবে। চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমাদের চ্যানেলেও পেয়ে যাবে, সেখান থেকে, বা আমি এখানে দেখো স্ক্রিনে দিয়ে দিলাম
হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখো নিচে, তোমরা চাইলে এখান থেকেও কিন্তু মানে অ্যাড হতে পারো, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো, তারপর তোমাদের গ্রুপে অ্যাড করে দেবো। 2 তারিখ থেকে কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। ওকে, এরপর দেখো আমাদের 2 নম্বর পেজে বল মানে কি তোমরা জানো? বল মানে আমরা জানি বল মানে হচ্ছে ভর ইনটু বলের প্রভাবে বস্তুতে সৃষ্ট ত্বরণ। যারা অত লিখতে পারবে না তারা শুধুমাত্র লিখবে বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ। বল মানে হচ্ছে এফ ফোর্স, তাহলে এম ইনটু এ। ওকে, এফ মানে ফোর্স বল, এম মানে হচ্ছে মাস, মাসকে বাংলাতে বলে ভর, আর এ হচ্ছে অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। এফ ইজ ইকুয়াল টু এম ইনটু এ। বলের এসআই একক কি দেখলাম? বলের এসআই একক দেখলাম আমরা নিউটন। ওকে, বলের এসআই একক হচ্ছে নিউটন। এবার 1 নিউটন যখন লিখবো, এসআই এককে বলের একক নিউটন লিখছি, সেটা মানে কি? ভর ইনটু ত্বরণ। ভরের এসআই একক কি? 1 কেজি, 1 কেজি এসআই একক। ত্বরণের এসআই একক কি? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে আমরা সংজ্ঞা বলতে পারবো। যদি বলে 1 নিউটনের সংজ্ঞা দাও, 1 নিউটনের সংজ্ঞা দাও, তখন তোমরা লিখবে 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে ওই বস্তুর মধ্যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বলে। অনেকে জানো না, অনেক সময় জিজ্ঞাসা করে, আমি দেখেছি এই জিনিসটাকে কি বলে? বাংলাতে পার বলে। তো এখানে পার মানে প্রতি, মানে প্রতি সেকেন্ড স্কয়ারে 1 মিটার। ওকে, ত্বরণ। তাহলে আমরা লিখবো যে 1 নিউটন কাকে বলে? 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে ওই বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বলে। একই রকম ভাবে বলের সিজিএস একক পড়েছিলাম আমরা, 1 ডাইন, 1 ডাইন পড়েছিলাম। তখন কি হবে? ভরের সিজিএস একক কি? 1 গ্রাম, এবং ত্বরণের সিজিএস একক কি হয়ে যাবে? মিটারের জায়গায় সেন্টিমিটার হয়ে যাবে, আর সেকেন্ড তো সেকেন্ডই থাকে। তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর যে বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 ডাইন বলে। ভালো করে শুনবে, এখান থেকে সমস্ত কোশ্চেন আনসার তোমার রেডি হয়ে যাবে। ক্লাসের মধ্যে আমি সমস্ত টপিক আলোচনা করব, এরপর আর কোনো কিছু বাকি থাকবে না। যদি কিছু বাকি থাকে সেগুলো তো আমাদের কোশ্চেন আনসার মধ্যে হয়ে যাবে, এবং তোমরা 100% প্রিপারেশন কিন্তু এখান থেকে নিতে পারবে। তাহলে নিউটনের সঙ্গে কি বলবো? 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বলে। 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর বাইরে থেকে যে বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 ডাইন বলে। ওকে, তাহলে এই জিনিসটা তোমরা লিখতে পারবে। এরপরে এখানে দেখো ছবি দিয়েছে, হাতে একটা বাটখারা রেখেছে, এবং আমরা যদি বাটখারা না রেখে যদি আমি এই হাতের মধ্যে আমি একটা বই যদি রাখি, তার নিচের দিকে একটা বল ফিল করছি, বল কিন্তু ফিল করছি, অনুভব করছি। যদি আমি ছেড়ে দিই তাহলে বইটা নিচের দিকে পড়ে যাবে, অবশ্যই নিচের দিকে পড়ে যাবে। কেন? তার কারণ হচ্ছে, বা গাছের মধ্যে ফলগুলো আমরা দেখেছি, আমরা দেখি সর্বপ্রথম স্যার আইজ্যাক নিউটন দেখেছিল, মানে অবজার্ভ করেছিল যে পৃথিবী যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে, নিজের দিকে কিন্তু আকর্ষণ করে। ওকে, সেই বলটাকে আমরা কি বল বলবো? অভিকর্ষ বল। ওকে, অভিকর্ষ বল সংজ্ঞাটা আছে কিন্তু কেমন? আমরা প্রশ্ন বিচিত্রা যখন বেরোবে, প্রশ্ন বিচিত্রার সমাধানও কিন্তু আমরা আমাদের চ্যানেলে দেবো। আমরা প্রত্যেক বছর দিই, পরিবেশ বিজ্ঞান অন্যান্য সাবজেক্টেও দিই। তাহলে অভিকর্ষ বল কাকে বলে? তোমরা লিখবে যে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা কেন্দ্রের দিকে টানে তাকে ওই বস্তু, তাকে অভিকর্ষ বল বলে। একে কি বলা হয়? আর একটা নাম আছে এর, ওজন। একে ওজনও কিন্তু বলা হয়। তাহলে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে বা নিজের কেন্দ্রের দিকে টানে, সেই বলকে অভিকর্ষ বল বা ওজন বলে। হলো? তাহলে যদি বলে ওজনের একক কি? ওজন মানেও তো একটা বল, ওজন মানেও তো একটা বল, তাহলে ওজনের সিজিএস একক হবে ডাইন। ওজন, ওজন বা অভিকর্ষ বলের সিজিএস একক ডাইন, এবং এসআই একক কি হবে? নিউটন। যেহেতু এটাও একটা বল, তার মানে এটারও একক কি হবে? এগুলো একক হবে, সেটা সিজিএস, এটা সিজিএস, এবং এটা হচ্ছে এসআই ইউনিট। ওকে, তাহলে এই জিনিসগুলো দিয়েছে, বা সুতো সাহায্যে বাটখারাকে ঝুলিয়েছে, তখন দেখছে নিচের দিকে আকর্ষণ করছে, এই জিনিসগুলো তোমরা দেখবে। 3 পাতা দেখো, 1 কেজি একটা বাটখারা ঝুলিয়েছে, এদিকে 2 কিলো একটা বাটখারা ঝুলিয়েছে। একটা এরকম ভাবে স্কেল রয়েছে, মানে একটা আংটা দিয়েছে, এটা হুক রয়েছে, এখানে আমাদের স্প্রিং রয়েছে, নিয়ে স্প্রিং এর সাহায্যে, আচ্ছা এখানে একটা আংটা দিয়ে আমাদের 1 কেজি ভরের একটা বস্তুকে এখানে ঝুলিয়েছে, এটা আমার ধরো 1 কেজি। ওকে, আমি এখানে ভেতরে লিখে দিচ্ছি এটা 1 কেজি, এবং এখানে স্কেল রয়েছে, স্কেল রয়েছে। ওকে, ধরো আমার এই স্কেলটা এখানে দাগ রয়েছে, এখানে দাগ দাগ দেওয়া আছে, নিয়ে আমার এখানে 5 অবধি গেল, 5 মাপ অবধি গেল। যদি আমি এখানে 2 কিলো বাটখারা ঝোলাতাম,
2 কিলো বাটখারা ঝরলে স্প্রিংটা কিন্তু আরো মানে খুলে যেত এবং এইখানে কিন্তু আমাদের আসতো, এইখানে আমাদের কিন্তু আসতো, এটা হচ্ছে 2 কেজি। এবং কত হবে এখানে আমরা মাপটা দেখবো, এমনি করে দেখবো 6 7 8 9 এই হয়তো আমাদের এটা হচ্ছে 10। ওকে, তাহলে 1 কেজিতে স্প্রিংটা যতটা লম্বা হবে 2 কেজিতে তার দ্বিগুণ হবে, 3 কেজি তার 3 গুণ হবে। এগুলো তোমরা সহজ বিষয় তোমরা জানো। ওকে, একটা প্রশ্ন আছে, 1 কেজি ভরের কোন বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানে? 1 কেজি ভরের কোন বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানে? সেটা হচ্ছে 9.8 নিউটন, এত বল দিয়ে টানে। ওকে, ওজন, ওজন মানে হচ্ছে, মনে রাখবে ওজন হচ্ছে ডব্লিউ, ওয়েট বলা হয় এম ইন্টু জি। 1 কেজি ভর মানে এম এর মান 1, জি এর মান অভিকর্ষ ত্বরণ জি এর মান এসআই এককে জি এর মান কত 9.8, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে জি এর এসআই এককে মান। ওকে, তাহলে 9.8 বসাবো, 9.8 বসাবো, যদি গুণ করি তাহলে 9.8 হয়, এত নিউটন হয়ে যাবে একক। ওকে, তাহলে 1 কেজি ভরের কোন বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানে? 9.8 নিউটন। যদি এখানে প্রশ্ন আসে, আচ্ছা 3 কেজি ভরের কোন বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানে? তুমি জেনে এসছো যে 1 কেজিতে এটা হয়, তাহলে 3 কেজিতে কত হবে? 9.8 কে তুমি 3 দিয়ে গুণ করো, 3 8 24, আর থাকলো 2, 3 27, 28, 29, 29.4 নিউটন। এটাও কিন্তু পরীক্ষায় আসে। তো য কেজি বলবে তার সঙ্গে 9.8 গুণ করবে। যদি বলে 5 কেজি, 9.8 এর সঙ্গে 5 গুণ করবে, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। ওকে, আমরা আজকে ঘর্ষণ এবং তার যে পরিমাপ তার আগে পর্যন্ত পড়ালাম, কেমন? 3 নাম্বার পাতাতে এই যে দেখো ঘর্ষণ রয়েছে, তার আগে অব্দি পড়ালাম। ঘর্ষণটা একটু কঠিন নয়, আমি সহজ করে তোমাদের বুঝিয়ে দেবো, একদম সহজ লাগবে, দেখো জলের মতো সহজ মনে হবে। এবং একটু বড় রয়েছে, একটু টপিকটা বড়, আমি আজকে শুরু করছি না, যেহেতু সবেমাত্র তোমরা ক্লাস 8 এ উঠেছো। বড় বড় যদি ক্লাস দিই তোমাদের কিন্তু হয়তো ডিস্ট্রাক্ট হতে পারো, অত বড় ক্লাস হয়তো তোমরা দেখতে পারবে না। প্রথম দিকে একটু ছোট ক্লাস দিলাম, তোমরা যদি বড় বড় ক্লাস চাইছো, একসঙ্গে অনেকগুলো টপিক চাইছো এক একটা ক্লাসে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি বেশি করে ক্লাস দেওয়ার চেষ্টা কিন্তু করবো, লেন্দি ক্লাস দেওয়ার চেষ্টা করবো। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং আমাদের যেটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, দেখবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা ফ্রি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দিয়েছি। যাদের টেলিগ্রাম গ্রুপ নেই বা টেলিগ্রাম তোমরা অ্যাপটা ডাউনলোড করনি, হোয়াটসঅ্যাপ আমাদের গ্রুপ মানে চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে আমরা আপডেটগুলো দিই, কখন কোন ভিডিওগুলো আপলোড করছি, বিভিন্ন জিনিসগুলো আমরা সেই গ্রুপের মধ্যে শেয়ার করি। আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেলে যেটা লিঙ্ক, সেটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিলাম, দেখবে সব পরপর দেওয়া হয়েছে। সেখান থেকে মানে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপেও যুক্ত হতে পারো। ওকে, তাহলে তোমরা সমস্ত আপডেটগুলো পাবে। তাহলে আমরা আজকে এখানেই ক্লাস শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।